জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যায় এখনো মামলা হয়নি, জড়িত দুজন শনাক্ত। ক্যাম্পাসে আনা হয়েছে জোবায়েদের মরদেহ। শহীদ মিনারে এমপি ও শিক্ষকদের লাগাতার আন্দোলনে বিএনপির একাত্মতা, দাবি আদায় দ্বিতীয় দিনের অনশন। গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে অনৈক্য দেখে হতাশ জনগণ, দেশে চলছে ক্রান্তিকাল, চারিদিকে অনৈক্যের সুর। শাহজালালের আগুনে ক্ষতি 12,000 কোটি টাকা, ওষুধের কাঁচামাল পড়েছে 200 কোটি টাকার, আপৎকালীন পণ্য খালাস শুরু। সঞ্চয় নয়, গ্রাহককে বিনিয়োগে উৎসাহ সরকারের, তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি মেহেরিন অ্যানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার 19 ঘণ্টা পরও মামলা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে একজনকে। দুপুর 1টার দিকে তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। এ সময় ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। দুপুর 1:45 তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়। এদিকে জোবায়েদ হত্যায় আগামী 2 দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 22 অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করে শুধু শোক র্যালি আয়োজন করা হবে। রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে খুন হন জোবায়েদ। পরে তার মরদেহ পাওয়া যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের 3য় তলায়। এই ভবনে এক ছাত্রীকে পড়াতেন তিনি। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও হত্যায় জড়িত সন্দেহ 2 জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে মিটফোর্ড হাসপাতালে নিহত জোবায়েদের ময়নাতদন্ত শেষ হয়। আমার 22 থেকে যারা হত্যা করেছে প্রকৃত হত্যাকারী, কোনো কারণে জানে কোন একটা বিনা অপরাধ লোক এখানে অপরাধী হোক আমরা চাই না। আমরা চাই আসলে যে প্রকৃত হত্যাকারী আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসবেন এবং আমি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করব। প্রকৃত খুনিকে বার করে তারপরে আইনের আওতা আনা হইব। আমরা তাড়াহুড়া করে না আনানো সহযোগিতা করব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যখন একজন শিক্ষার্থীর লাশ যখন টিউশনি বাসা সিঁড়িতে পড়ে থাকতে দেখা হয়, এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। আমরা মনে করছি পুরান ঢাকায় এইভাবে একটা মানুষকে হত্যা করা যায় দিনে দুপুরে, এটা কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের নিজেদের নিরাপত্তা প্রশ্নের সাথে জড়িয়ে আছে। বিচার করতে গিয়ে কে নারী কে অন্য কোনো দল, এগুলো আমরা বাছ বিচার করব না। আমরা চাই হত্যাকারীকে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে এসে পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করুক। কোনো নিছক দুর্ঘটনা নয় বা কোনো ষড়যন্ত্র থাকে কিনা এই পুরো ঘটনা তদন্ত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে জানিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন নাতিক মিসবা লগ্ন। চলে যাচ্ছে তার কাছে। লগ্ন, ক্যাম্পাসে তো জোবায়েদের মরদেহ আনা হয়েছে, তো মরদেহ আনার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন।
এখানে একটি মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় দিবসের জন্য যে ছাউনি করা হয়েছিল সেই ছাউনিতেই কিন্তু সকল আয়োজনকে স্থগিত করে এই মুহূর্তে কিন্তু একটা শোকাহত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠেই কিন্তু মূলত এখন জানাজার কার্যক্রম চলছে। এখন কিন্তু এই মুহূর্তে মৃত জোবায়েদের বাবা কথা বলছেন এবং তিনি যখন সন্তানের লাশ সামনে নিয়ে কথা বলছেন কতটা মর্মান্তিক দৃশ্য তৈরি হয়, সেই দৃশ্য বা সেই দৃশ্যের অবতারণাই কিন্তু বর্তমানে এখানে হয়েছে। আমরা এর আগে মর্গে ছিলাম, মর্গ থেকে 12:57 লাশবাহী যে গাড়ি রয়েছে সেটি আসলে প্রবেশ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তারপরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা ছাত্র নেতারা রয়েছেন এবং একই সাথে শিক্ষক কর্মচারী সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা সবাই মিলেই কিন্তু মূলত এখানে এসে জোবায়েদের যারা হত্যাকারী রয়েছে তাদের আসলে অনতিবিলম্বে দাবির কথা বলেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং একই সাথে যারা শিক্ষকরা রয়েছেন তারাও কথা বলেছেন। তারা বলেছেন যে এই জানাজার পরে লাশ যখন কুমিল্লার উদ্দেশ্যে, গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যখন রওনা হবেন এবং রওনা হওয়ার পরেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী এবং শিক্ষার্থীদের একটা প্রতিনিধি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং গণমাধ্যমের সাথে যখন কথা বলবেন তখন তারা আসলে বিচারে কেন্দ্রিক তাদের দাবি দেওয়া নিয়ে আসলে পরবর্তী যে কার্যক্রম বা কর্মসূচি সেগুলো ঘোষণা করবেন। এমন একটি ঘোষণা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের বরাত দিয়ে আমরা পেয়েছি বা তিনি একটি কথা আমাদেরকে বলেছিলেন, সেটি হচ্ছে যে মূলত যতক্ষণ পর্যন্ত আসলে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্তই মূলত এখানে শিক্ষকরা আসলে ক্লাসে ফিরবেন না, এমন একটি ঘোষণার কথা বলেছেন। তবে যেহেতু কিছুক্ষণ পরে ব্রিফ করবেন, ব্রিফের পরে আসলে বিষয়গুলো আসলে স্পষ্টভাবে করা হবে। তবে জানাজার নামাজের জন্য যে প্রস্তুতির দরকার ছিল সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখন নেওয়া হয়েছে। এখানে যারা শিক্ষকরা যারা ছিলেন বা অন্যান্য যারা সম্পৃক্ত যারা ছিলেন সবাই কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে জোবায়েরের যে রাজনৈতিক একটি অতীত ছিল, অর্থাৎ সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল, একই সাথে জেলা কল্যাণের বিভিন্ন সংকটে বিভিন্ন বিষয় ছিল। তারাও কিন্তু এখন এই মুহূর্তে তারাও যারা সহযোদ্ধারা ছিল, যারা রাজপথে ছিল, যারা সহপাঠী ছিল, সবাই কিন্তু এখানে আসলে শেষ বেলায় জোবায়েরের জীবনের এই ৫৬ বেলায় শেষ বেলায় সারথি হিসেবে ছিল। একটা শোকাবহ একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে এবং যার সাক্ষী আমরা হচ্ছি। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে ছাত্রদল নেতা জোবায়েদের মরদেহ, সে খবরই জানাচ্ছিলেন সরকমে আতিক মেজবালগ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা করেছে ইসি। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, কিছুক্ষণ আগে তো বৈঠকের বিষয়ে ব্রিফিং হয়েছে, তো এই ব্রিফিং বিষয়ে বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই ব্রিফিংয়ের বিষয়ে যদি বিস্তারিত বলি, মূলত তফসিল ঘোষণার পরবর্তী থেকে নির্বাচনের যে গেজেট প্রকাশ পর্যন্ত যেহেতু নির্বাচন কমিশনের আওতাধীন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সমন্বয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়। মূলত কমিশনের পক্ষ থেকে আজকের এই সেনা, নৌ, বিমান বাহিনী থেকে শুরু করে বিভিন্ন পুলিশ বাহিনীর যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে মূলত আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার মূলত যে বিষয়গুলো উঠে এসেছে মূলত যে নির্বাচনের সময়কায় যেমন একটি কথা বলেছিল যে ১.৫ লাখের মতো পুলিশ সদস্য তারা মাঠে থাকবে এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে আনসারের কথা বলা হয়েছে ৫ থেকে ৬ লক্ষের কথা, সেই সাথে সেনাবাহিনীর কথা বলা হয়েছে প্রায় ৯০,০০০ থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত হতে পারে এই নির্বাচনকালীন সময়ে। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় যেহেতু বিভিন্ন ধরনের অপপ্রচার কিংবা বিভিন্ন ধরনের সহিংসতা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে অবৈধ যে যারা অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধার করার বিষয় এখানটায় বৈঠকে উঠে এসেছে। সেই সাথে বৈধ অস্ত্রধারী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিভাবে কি করা যায় সে বিষয়গুলো উঠে এসেছে। এবং আপনি জেনে থাকবেন যেহেতু এবারের নির্বাচনে ড্রোন ব্যবহারের একটি নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই সাথে সিসি ক্যামেরা ব্যবহারের কথাটি উঠে এসেছে, তো বলা চলো সেটি কিভাবে কি হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং একই সাথে সচিব আমাদের সাথে প্রস্তুতির পর্বে যে বিষয়গুলো মূলত বলেছেন, যেহেতু আপনি জেনে থাকবেন প্রত্যন্ত অঞ্চলে ব্যালট বাক্স পৌঁছানো থেকে শুরু করে নির্বাচনের যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো থাকে সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় যে ধরনের বিষয়গুলো থেকে থাকে সেখানটায় কিন্তু আমরা দেখেছিলাম যে হেলিকপ্টারের ব্যবহারের কথাটি উঠে এসেছে এবং সেই সাথে এখানটায় মূলত যে বিষয়গুলো
বলা হচ্ছে বারে বারে যে এআই প্রযুক্তির অপব্যবহার রোধে তারা বেশ কিছু ব্যবস্থাপনা নেবেন, সেই বিষয়ে কিন্তু কমিশন সচিব আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং একই সাথে যেহেতু তফসিলের বাকি বলা চলে 2 মাসও নেই, প্রায় 1.5 মাসের কিছু সময় বেশি বাকি রয়েছে, বলা চলে এর আগে যেহেতু সবকিছু করতে হবে। আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আস্থা অনাস্থার কথা কিন্তু বলা হচ্ছে। তো বলা চলে আজকের এই বৈঠক থেকে নির্বাচনের যে আনুষঙ্গিক বিষয়গুলো চলছে সেগুলো হচ্ছে, এবং এটি আজকেই প্রথম আলোচনা বর্তমান কমিশনের সাথে, ধারাবাহিকভাবে সেটি চলবে, এটি কিন্তু আমাদেরকে কমিশন সচিব নিশ্চিত করেছেন। এই ছিল ইসিতে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় 3 দফা দাবিতে শহীদ মিনারের সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আর অনশনের কর্মসূচিকে বাড়িয়ে চলছে আমরণ অনশন। এদিকে দুপুরে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন যে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দফা দাবিতে মহাসমাবেশ করছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন শিক্ষকরা। তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, আর 2 দিন ধরে করছেন অনশন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, যা 8ম দিনে গড়িয়েছে। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা বাস্তবায়ন, এই কথা এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাবো। এটা ন্যায্য দাবি, আমরা ক্লাস ফিরে যাবো। 5% বাড়ি ভাড়া সেখানে প্রত্যাখ্যান করে আসছে, প্রত্যাখ্যান করার সত্ত্বেও সে তড়িঘড়ি করে 5%-এর তোমাদের প্রজ্ঞাপন দিয়েছে। আসলে আমরা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছি। শিক্ষক সমাজকে নিয়ে এত লাঞ্ছিত, এত বঞ্চিত করা হচ্ছে যে আমাদের এখন আর করার কিছু নেই। এদিকে দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি ক্ষমতা এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সরকারের পক্ষে কোন বাহিনী দিয়ে, আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কোন বাহিনী দিয়ে এই 16 লক্ষ শিক্ষককে আটকে রাখা কোনোভাবে সম্ভব ছিল। শিক্ষকদের দাবির মুখে 5% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু সরকারের এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলনে অনড় শিক্ষকরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে হতাশ হয়ে পড়েছে জনগণ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারিদিকে অনৈক্যের সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করে তেমনই নষ্টও করেন। সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব শিক্ষার্থী প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।
এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনার পর প্রায় ৪৮ ঘন্টা পর আপৎকালীন পণ্য খালাস শুরু হয়েছে। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আপৎকালীন পণ্য খালাস শুরু হওয়ার কথা আমরা জেনেছি, পুরোপুরি শুরুর বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ? গালিব, দুপুরের পরই পণ্য খালাস প্রক্রিয়া সীমিত আকারে শুরু হয়। প্রথমে চিটাং ইপিজেডের ইয়াংগুন একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের পণ্য খালাস হচ্ছে। এছাড়া আজকের দিনে আরও 5টি প্রতিষ্ঠানের পণ্য খালাস হতে পারে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখন পর্যন্ত সিএনডিএফ এজেন্ট এবং আমদানিকারক যারা রয়েছেন তারা পণ্য খালাসের জন্য অপেক্ষা করছেন, কারণ তাদের উপরে একটি বাড়তি চাপ রয়েছে। ৪৮ ঘন্টা পরও এখন পর্যন্ত কেন পুরোপুরি পণ্য খালাস প্রক্রিয়া শুরু করা যায়নি সে বিষয়টি নিয়ে বলছেন অনেকে বলছেন যে ধীর গতির পণ্য খালাসের জন্য তাদের লোকসান গুনতে হচ্ছে, এবং যেই সব প্রতিষ্ঠান অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা যেমন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তেমনি আমদানিকারক গার্মেন্টস শিল্পের ফেব্রিক রয়েছে, কাঁচামাল রয়েছে, সেই কাঁচামালের পণ্যগুলো যেগুলো অগ্নি দুর্ঘটনার পরে বাংলাদেশে এসে নেমেছে সেই পণ্যগুলোর অবস্থা কি হবে এবং সেই পণ্যগুলো খালাস প্রক্রিয়া কতক্ষণ লাগবে সে বিষয়টি এখন পর্যন্ত নির্ধারিত করে তারা কিছুই জানেন না। তারা বলছেন যে আগুনে কি পরিমাণ পণ্য পুড়ে গিয়েছে অথবা তাদের যেই পণ্য ওই গোডাউনে ছিল সেই কার্গো ভিলেজে সেইখান থেকে কোনো পণ্য এখন পর্যন্ত সেভ করা গেছে কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। অবশ্য বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে এবং কালকের মধ্যে আস্তে আস্তে সীমিত পরিসরে যে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে সেটি আস্তে আস্তে স্পিড বাড়ানো হবে। এছাড়া এখন পর্যন্ত ৯ নম্বর যে গেটটি রয়েছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আগের যেই পণ্য খালাস প্রক্রিয়া ছিল সেটি ১ নম্বর, ২ নম্বর, ৪ নম্বর গেট থেকে পণ্য খালাস করা হতো। এছাড়া ৮ নম্বর গেট থেকে বিভিন্ন ধরনের যে মরদেহগুলো বিশ্বের অন্য দেশ থেকে প্রবাসীদের নিয়ে আসা হতো সেগুলো এখান থেকে বের করা হতো। তবে এই প্রক্রিয়া এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ৮ নম্বর যে গেটটি রয়েছে সেই গেটটি থেকেই মরদেহগুলো বের করা হবে। এছাড়া অন্যান্য যে পণ্য খালাস প্রক্রিয়া সেই পণ্য খালাস প্রক্রিয়ার জন্য একটি র্যাব হেডকোয়ার্টারের অপোজিটে একটি গেট রয়েছে, যেই গেটটির কোনো নাম নির্ধারণ করা নেই, সেই গেটটি থেকে পণ্য খালাস করা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত সিএনডিএফ এজেন্ট এবং আমদানিকারক যারা রয়েছেন তারা বলছেন পণ্য খালাস প্রক্রিয়া অনেক ধীরগতি। এই ধীরগতিতে যদি পণ্য খালাস প্রক্রিয়া হয় সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা রপ্তানি করেন এবং অন্যান্য দেশের যেই সব আমদানিকারক রয়েছেন তারা কিছুটা হলেও ক্ষুব্ধ হন এবং তারা তাদের কাছে একটি মেসেজ চলে গিয়েছে, আপাতত পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ, সেটি বাংলাদেশের জন্যই অদূর ভবিষ্যতে একটি বদনাম বই নিয়ে আনবে বলে তারা মনে করছেন। গালিব, এয়ারপোর্টে আগুন লাগার পর ২৪ ঘন্টা পরে এখন খুবই সীমিত আকারে পণ্য খালাস শুরু হয়েছে। তবে এই ধীর গতি আমদানি রপ্তানিতে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সিএনএফ এজেন্টরা। এই খবরটি জানাচ্ছিলেন আরিফ হোসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে ক্ষতি হয়েছে ১২,০০০ কোটি টাকা, জানিয়েছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে ওষুধের কাঁচামাল পড়েছে ২০০ কোটি টাকার। এ ধরনের স্থাপনায় অগ্নিকাণ্ড লজ্জাজনক ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ২৪ ঘন্টারও বেশি সময় পর নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংবাদ সম্মেলন করে জানান, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড প্রমাণ করে এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। একই সাথে তারা এই ঘটনার পেছনে কিছু প্রশ্ন তুলে ধরেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো,
তাদের প্রবেশে বিলম্ব হলো কেন, এজন্য দায়ী কারা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। চামড়াজাত পণ্যে $10 লাখ কাঁচামাল, 32টি ওষুধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, গার্মেন্টস এক্সেসরিজের 23 কোটি টাকার কাঁচামাল ও সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতির প্রাথমিকভাবে ধারণা করছে ব্যবসায়ীরা। একই সাথে এই ধরনের স্থাপনায় অগ্নিকাণ্ড লজ্জাজনক ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন তারা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। সম্প্রতি দেশ জুড়ে কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার মাওশির এক নোটিশের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার এবং এসির প্লাগ বন্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রচলিত আইনে সীমাবদ্ধতা রয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। এই আইনকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে সাঁতার কাটাতে বলার মতো বলে উল্লেখ করেন তিনি। সকালে বিচারপতি গোলাম মুর্তজা নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক শুরু হয়। শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক শুরু করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গত 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বহু বছর ধরে মধ্যবিত্তের আস্থার বিনিয়োগ হিসেবে পরিচিত সঞ্চয়পত্র যদিও এখন কমতির দিকে কেনার হার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ও আয় কমে যাওয়ায় বাড়তি টাকা নেই মধ্যবিত্তের হাতে। ফলে বড় একটি অংশ ভেঙে ফেলছেন পুরনো বিনিয়োগ। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে সঞ্চয়ের পরিবর্তে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে সরকার। আর বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও সুদের নীতিতে তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি। আরও জানাচ্ছেন শাহাদাত অফরো। সঞ্চয়পত্র বহু বছর ধরে দেশের মধ্যবিত্তের বিনিয়োগের আস্থার জায়গা হয়ে উঠেছে, কিন্তু বর্তমানে সঞ্চয়পত্র ক্রয়ের চেয়ে বিক্রির হারই বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল 2036 কোটি টাকা, কিন্তু চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে মাত্র 289 কোটিতে। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে 87%-এরও বেশি। অন্যদিকে যারাও সঞ্চয়পত্র কিনছেন তারাও ব্যাংকিং খাতে টাকা রাখতে ঝুঁকি মনে করছেন বলেই সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহী হয়েছেন। ডাক বিভাগে সঞ্চয়পত্র কিনতে এসেছে প্রবাসী শামীম এবং তার স্ত্রী। জানালেন তাদের শঙ্কার কথা। দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে, ব্যাংকে আমার রিস্ক মনে হচ্ছে, সেজন্য আমি সঞ্চয়পত্রতে জিপিওতে টাকা রাখার চিন্তা ভাবনা করলাম। ব্যাংক থেকে সেফ মনে হচ্ছে এই কারণে, কারণ ওগুলো তো কোনো গ্যারান্টি নেই। এখন এটা সরকারের উপরে আমরা দিয়ে দিয়েছি, বাস ওনারা এখন এটার উপরে একটা ভরসা আছে যে একটা আমরা বেনিফিট পাবো। এখন তো ব্যাংকের অবস্থা ভালো না, কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। যার ফলে এখানে জমা রেখেছিলাম। আমি সরকারি চাকরি করতাম এক সময়, এই জন্য সরকারি জিনিসটাকে আমি সাপোর্ট দিই। অর্থনীতিবিদরা বলছেন, মানুষ এখন সঞ্চয় থেকে বের হয়ে টিকে থাকার চেষ্টা করছেন। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের ভাটা সব মিলিয়ে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা নেই। ফলে বড় একটি অংশ ভেঙে ফেলছে পুরনো বিনিয়োগ। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না,
তাদের যে বেসিক নিড আছে সেগুলো ফুলফিল করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও কিন্তু আসলে অ্যালার্মিং। সুতরাং তারা নতুন করে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে সে আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে। যদি বিনিয়োগ প্রবাহটা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে নীতি সুদের হার কমানো সত্ত্বেও এর আলটিমেট সুফল এটা সাধারণ জনগণ এটা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, সরকারের উদ্দেশ্য এখন মানুষকে সঞ্চয়ের বদলে বিনিয়োগে উৎসাহিত করা। এতে অর্থনীতিতে গতি ফিরবে, বাড়বে কর্মসংস্থান। জনগণের কাছে যদি বিকল্প অধিকতর লাভজনক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবে এখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাবে। সরকার নিজেও চাচ্ছে যে পাবলিকের কনসেন্ট্রেশনটা সঞ্চয়ের পত্রের পাশাপাশি ওই জায়গাতেও শিফট করুক আর কি, ট্রেজারি বন্ড বিলে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই নীতির ফলে অর্থনীতি পড়তে পারে লিকুইডিটি ট্র্যাপে। অর্থাৎ মানুষ টাকা হাতে রাখছে কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে ভয় পাচ্ছে। ব্যালেন্স করে বা ভারসাম্য করে এখন সুদের হার আবার কমায় দিচ্ছে। এই কারণে না দিলে মানুষের কস্ট অফ ফান্ড, যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সমস্ত কিছুর দাম বেশি, 15% যদি আমাকে ব্যাংকেরই সুদ দিতে হয় তাহলে তাকে ব্যবসা করে সার্ভাইভ করা কঠিন। যার জন্য এটা কমায় আনার চেষ্টা করতেছে। যত মেকানিজম করুক না কেন বড় ব্যবসায়ীরা নির্বাচন বন্ধ অপেক্ষা করবে। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় সরকারের বিকল্প অর্থায়ন এখন নির্ভর করছে ব্যাংকের ঋণের উপর। ফলে বাণিজ্যিক ব্যাংক খাতেও তৈরি হয়েছে চাপ। 2024-25 অর্থ বছরে সরকারি ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমে দাঁড়িয়েছে 72,372 কোটি টাকায়। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে 1,36,000 কোটি টাকারও বেশি। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সঞ্চয়পত্র বিক্রি করতে লাগাম টানা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সুদ হার কমানো। বিশেষজ্ঞরা বলছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পড়ছে বিপাকে। কারণ সংসারের বড় অংশের ব্যয় তারা চালাতেন সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে। এখন সেটিও কমে গেলে বাড়বে অনিশ্চয়তা। বাজেট ঘাটতি মেটাতে বড় খাত ছিল এই সঞ্চয়পত্র। যখন সাধারণ মানুষ এই সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছে তখন বাংলাদেশ ব্যাংক বলছে সেই সঞ্চয় বিনিয়োগ আকারে অর্থনীতিতে ফিরে আসবে। তবে এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা বিনিয়োগে আগ্রহী হয়। সাদাত অভ্র, এখন ঢাকা। সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গেল রাতে 3টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশ সাভার কার্যালয়ে নেওয়া হয়। এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত আরেক আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনই সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। গেল বৃহস্পতিবার সন্ধ্যার পর টিউশনি শেষে ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। পরে সেই রাতেই ভুক্তভোগী তরুণী সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহত হয়েছেন ইয়াহিয়া আল মাবহু নামে কাশেম ব্রিগেডের কমান্ডারও। ফলে যুদ্ধবিরতির ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন মোট 97 ফিলিস্তিনি। এ নিয়ে 10 অক্টোবর থেকে ইসরায়েল 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল। এত কিছুর পরও যুদ্ধবিরতি ভেস্তে যায়নি বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য এটি। গাজা সিটি ও উত্তরাঞ্চলে বর্বর এই হামলা চালিয়ে একদিনেই শিশুসহ অন্তত 45 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির মধ্যেও মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি।
এদিন ইয়াহিয়া আল মাবু নামে হামাসের কাশেম ব্রিগেডের এক কমান্ডার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হামলায় আন্তর্জাতিক একটি গণমাধ্যমের সম্প্রচার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 অক্টোবর থেকে প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করে যুদ্ধবিরতি প্রচেষ্টা কলঙ্কিত করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি গেল 10 দিনে তেল আবিব অন্তত 80 বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও দাবি গাজা কর্তৃপক্ষের। এতে মধ্যস্থতাকারীদের উপর ক্ষোভ ঝেড়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। وين الاتفاق؟ وين ترامب؟ وين الضامنين للاتفاق الهزيل؟ احنا شركة BNB، شركة فلسطين للإنتاج الإعلامي، بالستاين ميديا برودكشن، شركة بتقدم خدمات لقنوات دولية لقنوات عالمية। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েলও। আইডিএফ বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের 2 সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। তবে একদিনে 20টি বিমান হামলার পর যুদ্ধবিরতি বহাল রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমনকি যুদ্ধবিরতি অব্যাহত রাখার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। Quite rambunctious. They've been doing some shooting, and we think maybe the leadership isn't involved in that. You know, some rebels within, but either way, it's going to be handled properly. It's going to be handled toughly, but properly. তবে রাফায় ইসরায়েলি বাহিনীর উপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে গাজায় পুরোপুরি যুদ্ধের অবসানে উদ্যোগ নেওয়া সহ বিভিন্ন ইস্যুতে ফোনালাপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর জন্য গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা প্রয়োজন বলেও মনে করছেন তিনি। Don't have the security infrastructure in place yet to confirm that Hamas is disarmed until you actually go a little bit down the path of this peace mission, of this 20-point peace plan. We're not going to be able to say with confidence that everybody is doing everything that we want them to do. এদিকে গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের এই সহযোগী পরামর্শ দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর জন্য গাজা পুনর্গঠনের তহবিল সংগ্রহ করা কঠিন হবে না। অবরুদ্ধ এই উপত্যকায় 80% বেশি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিতর্কিত সীমান্তে ভূতের কান্নার শব্দ বাজে কম্বোডিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড। ফেসবুকে এ নিয়ে অভিযোগ তুলেছেন কম্বোডিয়ার সাবেক নেতা ও সিনেট প্রেসিডেন্ট হুন সেন। অভিযোগ করেন এই কীর্তিকলাপ 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এ নিয়ে জাতিসংঘের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি, যেখানে বলা হচ্ছে যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার পরও থাইল্যান্ডের এই বিরক্তিকর শব্দের ব্যবহার রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। থাই কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তবর্তী গ্রামের মানুষজন এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। শেষ করবে এখন দুপুর শিরোনামগুলো আর একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যায় এখনো হয়নি মামলা। জড়িত 2 জন শনাক্ত, ক্যাম্পাসে আনা হয়েছে জোবাইদের মরদেহ। শহীদ মিনারে এমপি ও শিক্ষকদের লাগাতার আন্দোলনে বিএনপির একাত্মতা, দাবি আদায়ে 2য় দিনের অনশন। গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে অনৈক্য দেখে হতাশ জনগণ। দেশে চলছে ক্রান্তিকাল, চারদিকে অনৈক্যের সুর। শাহজালালের আগুনে ক্ষতি 12,000 কোটি টাকা, ওষুধের কাঁচামাল পড়েছে 200 কোটি টাকার। আপৎকালীন পণ্য খালাস শুরু। এবং সঞ্চয় নয়, গ্রাহকে বিনিয়োগে উৎসাহ সরকারের। তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.